বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে 5 সদস্য বিশিষ্ট। সাবেক সচিব কে এম নুরুল হুদার কে প্রধান নির্বাচন কমিশনার করে এবং এইবারই প্রথম নির্বাচন কমিশনে একজন নারী সদস্য কমিশনার হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কবিতা খানম। এবং প্রধান নির্বাচন কমিশনার তার প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের সঙ্গে জানিয়েছেন যে তিনি চাইবেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে, সকল দলকে অংশগ্রহণ করানোই নির্বাচনে তার প্রধান লক্ষ্য হিসেবে তিনি বিবেচনা করছেন। এবং তিনি একথাও বলেছেন যে নির্বাচনের ত্রুটি যতটা সম্ভব কমিয়ে আনবার চেষ্টা তিনি করবেন। একেবারে ত্রুটিমুক্ত নির্বাচন হবে সেটি হয়তো হবে না, কিন্তু যতটা সম্ভব নির্বাচনে ত্রুটি কমিয়ে আনবার চেষ্টা করবেন। তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, যেমন বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি জনতার মঞ্চের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, বিএনপি তাকে চাকুরিচ্যুত করেছিল। সেই সব বিষয় নিয়ে সংবাদ কর্মীদের সঙ্গে তিনি কথা বলতে গিয়ে একথা বলেছেন যে তিনি অতীতকে ভুলে যেতে চান, তিনি এখন নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে চান। এবং ওই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়েই আমরা বিভিন্ন রাজনৈতিক দল ওই প্রসঙ্গে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিএনপির দিক থেকে খুব একটা সন্তোষজনক তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই বিষয় নিয়ে। যাই হোক, কেমন হলো নির্বাচন কমিশন এবং আগামী দিনের নির্বাচন, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে এখনো পর্যন্ত কিছুটা অনিশ্চয়তা আছে বা সমঝোতা, রাজনৈতিক পরিমণ্ডলে একটা সমঝোতার অভাব পরিলক্ষিত হচ্ছে, সেক্ষেত্রে নতুন নির্বাচন কমিশন কতটা আশার সঞ্চার করতে পারলো, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসা আছেন সিনিয়র সাংবাদিক, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান। আমার ডানে বসা আছেন সাবেক সংসদ সদস্য মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, এবং তার পরের বলছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রো ভাইস চ্যান্সেলর এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জারিপপ চেয়ারম্যান। এবং সার্চ কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে যে 10 জনের নাম প্রস্তাব করা হয়েছিল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে, তাদের মধ্যে তার নামও ছিল ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। একটু প্রাথমিক প্রতিক্রিয়া নাইমুল ইসলাম খান আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন কেমন হলো নির্বাচন কমিশন? প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা নির্বাচন কমিশনটা ইন দি এক্সিস্টিং লিগ্যাল এনভায়রনমেন্ট যেভাবে পাওয়ার কথা ছিল আসলে আমরা সেভাবেই পেয়েছি। মাঝখানে একটা প্রক্রিয়াগত ব্যাপার ছিল যেটা অভিনব ছিল, আমাদের কাছে ভালো লেগেছে, পার্টিসিপেটরি ছিল এবং অনেকের কাছ থেকে নাম নেওয়া, আলাপ আলোচনা করা, এগুলি সবই একটা গণতন্ত্রে মানে অত্যন্ত সুন্দর, দেখতে খুব সুন্দর, এটা তৃপ্তির। কিন্তু আমি বলবো যে এখানে যারা আমরা আছি আমাদের অনেকেরই দেশে এবং বিদেশে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণের অভিজ্ঞতা আছে। তো এইরকম বহু ওয়ার্কশপ দেশে এবং বিদেশে আমরা অংশগ্রহণ করি, যেখানে আমরা সাব গ্রুপে বসে বসে ছোট ছোট ওয়ার্কশপ করি ছোট ছোট এরিয়াতে। তখন আয়োজকদের কেউ কেউ আসে খুবই খেলার ছলে, খুবই বন্ধুর মতো এসে বসে কেমন চলছে দেখে দেখে যাওয়ার সময় একটা ছোট্ট বার্তা দিয়ে যায়, এই রিকমেন্ডেশনটাও যদি রাখেন। এটা আপনারা খেয়াল করে দেখতে পারেন এরকম হয় কিনা, একটা রিকমেন্ডেশন দেখা যায়, এটাও যদি আপনারা বিবেচনা করেন ভালো হয়। কোনো ইনস্ট্রাকশন না, কোনো মানে কি বলবো চাপিয়ে দেওয়াও না, অনুরোধ। এবং অ্যাপারেন্টলি ধরেন ওই ইয়েটা যে রিকমেন্ডেশনটা এটা কিন্তু খুব দোষণীয় তেমন মনে হয় না। কিন্তু যখন ওভারঅল এই রিকমেন্ডেশন গুলি আবার এক জায়গায় চলে আসে তখন দেখা যায় যে মানে আপনি যদি গবেষণা করে দেখেন আপনি হয়তো পাবেন যে আয়োজকদের রিকমেন্ডেশন গুলি কিভাবে কিভাবে যেন ওই 20 আর 10-এর মধ্যে চলে আসে, দেন ইট ইজ অল ডান। সো এখন আপনি যদি পুরো প্রসেসটার, ইফ ইট ওয়াজ পসিবল, যে এটা মাইক্রোস্কোপিক বিশ্লেষণ, কোন নাম কোত্থেকে কিভাবে আসলো, যারা নাম দিল তারা নামটা কোথায় পেল, নিজের থেকে দিল না কেউ তাকে বন্ধুর মতো বললো, হ্যাঁ জিল্লু টেলিফোন করে বললো কিনা দেন না একটু কলিমুল্লাহ ভাইয়ের নামটা, এরকম ইউ নেভার নো, বা খারাপ হবে না, হ্যাঁ মানে যে কোনো কিছুই। তো আমার মনে হয় যে যাই হয়ে থাকুক এটা নিয়ে খুব একটা আমি আলোচনা করার বিশেষ কোনো কারণ দেখি না সমালোচনার, এই জন্য যে আসলে নির্বাচন কমিশনটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর ইচ্ছায়, রাষ্ট্রপতির দ্বারা, উনি কয়েকজনের নাম বলবেন হয়ে যাওয়ার কথা। বরং এই যে একটা প্রসেসের ভিতর দিয়ে অনেকগুলি নাম আলাপ আলোচনা হয়েছে, এটাও আমাদের গণতন্ত্রের জন্য সুবাতাস।
এগুলি কিছু ইন্ডিকেটিভ, কিন্তু এইগুলি ডিটারমাইনিং না। আমাদের দরকার ছিল সুনির্দিষ্ট আইন। আইন থাকলে এই সংশয়গুলির জায়গা অনেক কমে যেত। তারপরে আসবো ব্যক্তিদের নিয়ে। যে ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশনটা গঠন হয়েছে, যেন চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন, তার ব্যাপারে যে আপত্তির কথাটা বলা হয়, উনি বাই দি ওয়ে এই তথাকথিত বিতর্কের সময়টা উনি কুমিল্লার ডেপুটি কমিশনার ছিলেন। আমি কুমিল্লার মানুষ হিসেবে এবং কুমিল্লার সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্কের কারণে আমি ওনার সম্পর্কে সব সময় ইতিবাচক কথা শুনেছি। এটা আমাকে, আমি যদি না বলি, এটা নিজের সাথে অসততা হবে। অত্যন্ত নিয়ম কানুন মানা মানুষ, গোয়িং বাই বুক টাইপ আছে না, যে কিছু মানুষ আছে যে আমার স্ত্রী সরকারের গাড়িটা কতটুকু ব্যবহার করতে পারবে এটা উনি অ্যাকর্ডিং টু বুক করবেন। আমি বুঝাতে পারছি কিনা? হি ইজ লাইক দ্যাট, হি ওয়াজ লাইক দ্যাট। এখন এবং আমাদের জানা মতে উনি ওই যে বলা হয় যে কার কার ছবি ফেলে দিয়েছিল, কি করেছিল, ওই বিয়ের আন্দোলনটার সময়, জনতার মঞ্চের কর্মসূচিটার সময়, এটা আমার জানা মতে, আমি এখানে কোনো গ্যারান্টি তো দিতে পারবো না, কিন্তু আমারও তো জানা শোনা আছে, হি ওয়াজ নট পার্সোনালি ইনভলভড, হি ওয়াজ নট দি পার্সন হু ডিড ইট। কিন্তু ওনার অফিসে হয়েছে, সুতরাং উনি অ্যাজ দি ডেপুটি কমিশনার অফ দ্যাট টাইম হয়তো নৈতিক দায়িত্ব তাকে নিতে হয়েছে। এখন আবার মনে করে দেখেন, এর জন্য কিন্তু তাকে পানিশমেন্টও নিতে হয়েছে। তার ক্যারিয়ার অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি হি ওয়াজ আউস্টেড। সো আমি মনে করি সেটারও পানিশমেন্ট হয়েছে। উনি যদিও পরবর্তী সরকার উনি মামলা করেছেন, জয়ী হয়েছেন, চাকরি ফেরত পাওয়ার স্কোপ ছিল না, কারণ চাকরির বয়স বাই দ্যাট টাইম চলে গেছে, ওনাকে সচিব হিসেবে শুধু রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। সুতরাং তার এক ধরনের কিন্তু ওই যে ভিকটিম বাই সার্কামস্টেন্সেস হয়েও, তাকে কিন্তু ভিকটিম বাই সার্কামস্টেন্সেস হয়েও, আমি ভিকটিম বাই অ্যাসোসিয়েশন বলবো হয়েও, তার কিন্তু একটা সাফারিং গেছে। তার ব্যক্তিত্বটা আমাকে আশাবাদী করে। এখন কতটুকু আশাবাদী করে এটা তার বক্তব্যের সাথে মিল আছে। যেমন আপনি বললেন, উনি বলেছেন যে উনি ত্রুটি কমানোর চেষ্টা করবেন। আমি এটাকে আমার ভাষা, আমি যদ্দূর ওনাকে পার্সোনালি চিনি, আমার অনেকদিন কিন্তু গ্যাপ, এটাও মনে রাখতে হবে। হি ওয়াজ অনলি ডিসি এট দ্যাট টাইম। আমি যদ্দূর বুঝি, তার সাধ্যের মধ্যে যতক্ষণ থাকবে, মানে অ্যাজ এ চিফ ইলেকশন কমিশনার এন্ড দি ইলেকশন কমিশন, যতক্ষণ সাধ্যের মধ্যে থাকবে, আমার এক্সপেকটেশন হচ্ছে উনি ওনার জ্ঞানত ওনার সাধ্যের মধ্যে কোনো অন্যায়টা হতে দিবেন না। কিন্তু এখন আমরাও তো বুঝতে হবে, যেটা করা হলো না, যে নির্বাচন কমিশনের শক্তি বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের জন্য আইনটা করা, আরো তাদের অবস্থানটাকে শক্তিশালী করা, এটা যেহেতু পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় নাই, এবং এটার জন্য যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই কম উৎসাহী ছিল আইনটা করার ক্ষেত্রে, তারা যদি উৎসাহী থাকতো এটা আইনটা হতেই পারতো। তো এই জন্য সম্ভবত আমাদের নির্বাচনটা আমরা যতটা আশা করি ততটা ভালো করা আমার মনে হয় ডিফিকাল্ট হবে। কিন্তু আমরা নিশ্চিত জানি আগামী নির্বাচনটা মোটামুটি অংশগ্রহণমূলক করার ইচ্ছা শুধু নির্বাচন কমিশনের না, আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আছে। আমরা লক্ষ্য করি যে বিএনপিরও প্রচন্ড ইচ্ছা আছে আগামী নির্বাচন বর্জন না করার। সুতরাং এই যে বিএনপির নির্বাচন বর্জন না করার যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগের যে নির্বাচনটা মোটামুটি অংশগ্রহণমূলক এবং প্রশ্নবিদ্ধ না করার আকাঙ্ক্ষা, এবং নির্বাচন কমিশনের যে ব্যক্তিত্বের কথা আমি দেখছি আমরা, এবং অন্যান্য সদস্যদের মধ্যেও কিন্তু কিছু বিশিষ্টতা আছে, সব মিলিয়ে আমি ডেফিনেটলি বিশ্বাস করি আগামী নির্বাচনটা অধিকতর সুন্দর হবে। অন্যান্য সদস্যদের সম্পর্কে, মানে কমিশনার আমরা বিস্তারিত আলোচনায় পরে আসছেন, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ, প্রথমে একটু শুনে নিতে চাই যে আপনার নাম তো আপনি রাতেই শুনেছেন যে আপনার নাম গেছে, এবং আপনি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি যে তালিকা, চূড়ান্ত তালিকায় নেই। সো আপনার নিজের যে অবস্থান, সেখানে আপনার প্রতিক্রিয়াটা কি একটু শুনি আমরা। ধন্যবাদ জিল্লুর। যেহেতু আমি নির্বাচন, কারা আপনার নাম দিয়েছিল আপনি জানেন? আমি অবশ্য যেহেতু বিষয়টা প্রকাশ করা হয়নি, পত্রিকান্তে নানান রকমের জল্পনা কল্পনার কথা আমি শুনেছি। আমি ওই সময়টা আবার দেশের বাইরে ছিলাম, তো ফলে ফিরে এসে আপনার ওই যে ক্যাবিনেট সচিব মহোদয় যখন প্রেসকে ব্রিফ করছিলেন, তখনই আসলে আনুষ্ঠানিকভাবে বিষয়টা অবগত হই, এবং আপনার নিশ্চয়ই 20 জনের তালিকায় ছিলাম, যে কারণে 10 জনের তালিকায় স্থানটি পেয়েছি। এবং
এটা আমার কাছে মনে হয়েছে যে গত 25 বছর যে কাজ করছি, যে ধারাবাহিকতায়, তারই একটা প্রাপ্তি যোগ। আপনার দায়িত্ব গ্রহণ করার আবার কতগুলো বিষয় আছে। সেখানে যেই 10 জনের তালিকা সংস্থাপিত হয়েছে তার মধ্যে আমি বয়োকনিষ্ঠ এবং এখন অ্যাক্টিভ সার্ভিসে আছি, বাকি সবাই হয় অবসরে গেছেন অথবা অব্যাহতি নিয়েছেন। তো ফলে সেই বিবেচনাটা হয়তো কাজ করেছে। আর আরেকটি হচ্ছে যে আমি যেই ভূমিকাটি পালন করি নির্বাচন পর্যবেক্ষকের টেবিলের এই পাশে, হঠাৎ চুপি বদল করে আবার যদি ওই পাশে চলে যাই তখন আবার এই ক্ষেত্রটা হয়তো মিস করতাম। এটাও একটি বিষয়। সব মিলিয়ে আমি মনে করি যে যে সম্মান আমাকে প্রদান করা হয়েছে সেজন্য আমি আরেকটি জিনিস আমরা দেখলাম যে কালকে মানে পরশু রাতে যখন মন্ত্রিপরিষদ সচিব বলছিলেন যে আওয়ামী লীগের প্রস্তাবিত একজনের নাম আছে, নাম বলেছেন কবিতা খানমের নাম, বিএনপির প্রস্তাবনা থেকে মাহবুব তালুকদারের নাম, আরো একাধিক নাম দুটো দলের থেকেই ছিল। কিন্তু আমরা এর আগে গণমাধ্যমে যে নামগুলো দেখেছি যে এই দলগুলো এই নাম দিয়েছে, তার সঙ্গে কিন্তু ওই বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। দেখুন, যেই প্রেক্ষিতে, তার মানে আমাদের গণমাধ্যম অনেকখানি পিছিয়ে আছে। তার যে প্রেক্ষিতে যেই প্রক্রিয়ায় আপনার এই যে সার্চ কমিটি কাজ করেছে, তারপর 31টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং 31টি রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির দরবারে হাজির হয়ে ফর্মালি যে বিষয়গুলো আলোচনা করেছে এবং ইনফর্মালি যে কাজগুলো করেছে, পুরোটা কিন্তু আলোর মুখ দেখেনি। আমি অনেকের কাছে ইনফর্মালি শুনেছি যে পার্টির পক্ষ থেকে তারা নাম দিয়ে এসেছিলেন মহামান্য রাষ্ট্রপতির সইপে, কিন্তু সে ব্যাপারে স্ট্রিক্ট নীরবতা পালন করা হয়েছে। এবং পরবর্তীতে সার্চ কমিটি যখন দায়িত্ব পেল, তারাও কিন্তু আপনার প্রতিটি দলকে 5টি করে নাম জমা দিতে বলেছেন। তার মধ্যে গোটা 4 দল শেষ অবধি কিন্তু নাম জমা দেয়নি। এটাও আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। এখন এটা তো ম্যান্ডেটরি না যে 5টা নামই দিতে হবে, অথবা কোন কোন দলের পক্ষ থেকে হয়তো 3টি নাম প্রদান করা হয়েছে, প্রাথমিকভাবে কোন দলের পক্ষ থেকে 1টি নাম প্রদান করা হয়েছে, এরকম দৃষ্টান্তের কথাও আমি শুনেছি। তো ফলে সব মিলিয়ে এটা একটা ভলান্টারি স্বপ্রণোদিত ব্যাপার ছিল এবং সেখানে হয়তো অ্যাডভাইজরি কাজ করেছে, যেটা নাইম বলছিলেন। আবার সার্চ কমিটির কোন কোন সদস্য হয়তো ব্যক্তিগত পর্যায়ে অনেকের সঙ্গে নিজের মতো করে আলাপ করেছেন, নাম নেওয়ার বুঝবার চেষ্টা করেছেন, কতগুলো নামের কথা বলে মনোভাব যাচাই করবার চেষ্টা করেছেন, এমনটিও শোনা গেছে। আর পত্রিকায় যে দুটো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির রেফারেন্স দিয়ে যে 5-10টি নাম হাজির করা হয়েছিল, সেটা কিন্তু সমর্থিতভাবে ডেফিনিটিভলি পার্টির পক্ষ থেকে বলা হয়নি যে আমরা এই নামগুলো দিয়ে দিয়েছি। কিন্তু তারা কিন্তু এটা অস্বীকার করেন। মানে এক ধরনের অনেকটা সময় দিন একটা তালিকা যদি প্রকাশিত তালিকা যদি ভুল হয়ে থাকে, তারা নাম প্রকাশ না করুক, তারা তো মিনিমাম এইটুকু বলতে পারতো যে তালিকাটা সঠিক নয়। এটা তারা করেনি। এটা তারা যদি না করে কোনো একটা অন্যায় করেছে, অথবা সাংবাদিকটা সেই অর্থে আসলে যথেষ্ট, সাংবাদিকের ভুলটা এখন গৌণ হয়ে যাবে, কারণ তারা তো অন্তত এইটুকুও বলে নাই যে এই তালিকাটা ভুল। এখন যদি তারা বলে যে এখন যাকে বলা হচ্ছে বিএনপির প্রতিনিধি, যাকে বলা হচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি, সেটা সঠিক নয়, আমি বলবো তাদের মোরাল অথরিটি নাই, রাইট নাই এখন কারেকশনটা দেওয়া, কারণ এর আগে তারা কারেকশনটা দেয়। তারা নিশ্চয় আপনার নিজের প্রতি একটু ছোট্ট করে শুনে আমরা আবার পরে আপনার কাছ থেকে শুনবো যে কমিশনটি গঠিত হলো, আপনার প্রতিক্রিয়া কি মনে হয়? আমি মনে করি যে একটা ভালো নির্বাচন এবং একটা ছাঁকনির মধ্য দিয়ে এই নামগুলো এসছে ফোরফ্রন্টে, এবং এরা সবাই কিন্তু ওই কম বেশি একই বৃত্তের মানুষ। আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছিলাম যে নতুন মাত্রা যুক্ত হওয়া দরকার, নাগরিক এবং সামরিক আমলা। একটাই নতুন মাত্রা বিশেষ করে যুক্ত হয়েছে নারীর উপস্থিতি। এটিও আমাদের সবার দাবি ছিল, সিভিল সোসাইটি বলুন, রাজনৈতিক দল, সবাই না, রাজনৈতিক দলগুলো কোন দলের পক্ষ থেকে কিন্তু এ ব্যাপারে আপনার অবজেকশন দেওয়া হয়, অবজেকশন না, মানে দাবি ছিল, প্রথম দাবি তো বিএনপি, এটা তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এই অর্থে। তো এইটা একটা বড় আপনার অ্যাচিভমেন্ট আমি বলবো। আর এর পাশাপাশি এরা সবাই কৃতবিদ্য মানুষ, স্ব পেশায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন, এবং বিশেষ করে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত চৌধুরী, তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। পরবর্তীতে আফগানিস্তানের মতো একটা ডিফিকাল্ট জায়গায় টেরেনে গিয়েও সাফল্যের সঙ্গে, সুনামের সঙ্গে আরেকজন নির্বাচন কমিশনে কাজ করেছেন রফিকুল ইসলাম সাহেব। জি।
তিনিও নির্বাচন কমিশনে কাজ এই করেছেন অভিজ্ঞতা এবং- আছে। জি, শুনবো আপনার কথা। মেজর আখতারুজ্জামান তো মোটামুটি কয়েকদিন ধরে বেশ সরব এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে। সো ফাইনাল প্রতিক্রিয়াটা আপনার কাছে। ধন্যবাদ জিল্লুর ভাই। আসলে আমার দৃষ্টিভঙ্গিতে সার্চ কমিটি যে কাজগুলো করেছেন এটা অত্যন্ত অনৈতিক হয়েছে। তাদের প্রতিটা অ্যাক্টিভিটিস এটা ন্যূনতম নৈতিকতা ছিল না। দেখেন, আমার সংবিধানে এখন পর্যন্ত আইন করা হয় নাই। আইন আমার পাবলিক সার্ভিস কমিশন আইন হয় নাই। আমাদের সরকারি কর্মচারী যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী চাকরি করতেছে তাদের বেলাও কথা ছিল সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি আইন করে দেবেন, আইন না করা পর্যন্ত রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। এই চলতেছে। আমার এই ইসির ব্যাপারে লেখা আছে যে আইন হবে, আইন না হবে তো রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। আমার নিয়োগ করতে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আইনের বিধানাবলী সাপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচন, আইনের বিধান সাপেক্ষে না, আইন একটা আইন হতে হবে। সেটাই তো, আইন থাকবে, আইনটা না হবে implied। না, পরিষ্কার লেখা যদি আইন না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হবে। দেখেন, ইসি যারা নিয়ে খেলবে আমি সেই মাঠের প্লেয়ার, আর আমাদের খেলা ভালো মন্দ হবে কি হবে না সেটা দেখার দায়িত্ব নঈম ভাইয়ের। আর বাইরের থেকে যদি ফাউল টাউল করি সেটা দেখার দায়িত্ব আমার কলিমুল্লাহ ভাইয়ের অবজারভেশন। কলিমুল্লাহ ভাইয়ের কথা ধরে বলে যাচ্ছি কতটুকু অনৈতিক হতে পারে, কতটুকু ভাবে উনি বলতেছেন আমি ওই পাশের লোক, আমি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট লোক, যিনি আমি অবজারভেশনের কাজ করে আসতেছি। উনার নামটা তারা কিভাবে কোন কারণে নিয়ে আসবে? উনি তো প্রথমভাবে ডিসকোয়ালিফাইড। না না, বিবেচনা আমাদের বন্ধু মানুষ, আমি বলছি উনি তো প্রথমভাবে ডিসকোয়ালিফাইড, ইভেন টু বি কনসিডার আউট অফ 125, ফরগেট অ্যাবাউট 10। থ্যাংক গড যে উনি 5 এর মধ্যে আসেন নাই, আসলে বিশাল কন্ট্রোভার্সি হইতো। কারণ যিনি আমাদের অলরেডি নির্বাচনের বিপক্ষের লোকটা, পর্যবেক্ষণ মানে কি, he should be one of the most qualified person। এই দৃষ্টিতে উনি যখন নির্বাচন আমি শেষ করিনি, পড়ানো বলেন। এখন আমরা মনে করি যে আমরা যে মাঠে খেলবো সেই মাঠে আমরা খেলবো, প্লেয়ার। এখন দেখেন, আপনি বলেছেন ব্যাকগ্রাউন্ড, আপনি একজন ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করলেন। আমরা কারো ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে চাই না। আমার ব্যাকগ্রাউন্ড ফাইন্ড আউট করার জন্য আমার দেশে রাষ্ট্রীয় কাঠামো আছে, রাষ্ট্রীয় এজেন্সি আছে। একটি রাষ্ট্রীয় এজেন্সি কি করে একজন লোককে কোয়ালিফাই করতে পারে যার চাকরি ওয়াজ প্রশ্নবিদ্ধ ছিল, এবং যারা প্রশ্নবিদ্ধ করেছিল তারাই কিন্তু ইলেকশনে একটা বড় প্লেয়ার। সেটা তার নামটাই তো আসতে পারে না, নির্বাচিত হওয়ার তো পরের কথা। কাজে আজকে আমার ব্যাকগ্রাউন্ড নির্দেশ যারা করার কথা তারা করতে পারে না। যে আপনি একটা প্রকারান্তরে বলে গেছেন একটা স্লিপ দিয়ে দেওয়া, সেই স্লিপটা প্রকারান্তর না, সরাসরি বলছি। তাহলে এই স্লিপটা ওখানে যারা আয়োজক ছিলেন তারা সেই স্লিপটা দিয়ে আসছেন কিনা সেটা আছে জানা দরকার। এই স্লিপের মাধ্যমে সেটা হয়েছে কিনা সেটা আমাদের জানা দরকার। কাজে আজকে আমাদের যে কথাগুলো আমি আপনাদের বলেছি, নৈতিকতা কেন বলছি, প্রথম কথা, প্রেসিডেন্ট সাহেব মনে করেছেন যে আমার দায়িত্বটা আমি কাউকে সঙ্গে শেয়ার করব। এটা গণতন্ত্রের ব্যাপার না, এটা মহামান্য রাষ্ট্রপতি বলে আমাদের সংবিধানে, ইন্ডিয়ার সংবিধানে মহামান্য না, এটা মাননীয়। মহামান্য বলে আমাদের সমস্যা অনেক। মহামান্য রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য এরকম কোন স্কোপ আমাদের দেশে আইনে বা সংবিধানে রাখা হয় নাই। তাতে কিন্তু মহামান্যের প্রতি আমাদের কিছুটা আন্ডার এস্টিমেশন হয়। উনি 5টা লোক জাতিতে সিলেক্ট করতে পারবেন না, তার জন্য সাহায্য লাগবে, এটা কিন্তু নীতিগতভাবে মেনে নিব না, আমি মেনে নিতে পারি না। আপনি মেনে নেন বা করেন, কিন্তু আমি মেনে নিতে পারি না। কারণ মহামান্য রাষ্ট্রপতিকে তো আমরা সেইটুকু শ্রদ্ধা, সেইটুকু সম্মান, সেইটুকু ক্ষমতা দিয়েছি যে উনি 5টির নাম কেন 10টির নাম 20টির নাম রাষ্ট্রপতিরা দিয়েছেন, এবং সেগুলো নিয়ে আমরা এই প্লেয়াররা করছি বলে তো আজকে উনি আমাদেরকে বলতেছেন যে আজকে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করতেছেন। অর্থাৎ আমাদেরকে নির্বাচনে নিয়ে আসার উনি পায়তারা করতেছেন, যেখানে আমার নেত্রী প্রকাশ্যে বলছেন নির্বাচনে যাওয়ার কোন সিদ্ধান্ত নেন নাই। আমরা এগুলো তো দেখতে হবে। আমি যে কথা নৈতিকতা কেন বলছি, উনি পট করে ওনারা 5 জন সার্চ কমিটি করে দিলেন। মহামান্য রাষ্ট্রপতি কাজটা করেছেন, এ নিয়ে মহামান্য রাষ্ট্রপতি করেছেন। এখন তিনি বললে আবার রাষ্ট্রপতি মামলা হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, আপনার টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে। কোনটা বললে মামলা হবে? কোনটা? মহামান্য রাষ্ট্রপতি কোন বিষয় নিয়ে কথা বলতে গেলে কে বলছে যারা মামলা খাচ্ছে তারা বুঝবে, আপনি তো খাচ্ছেন না ভাই, আপনি বুঝবেন। রাষ্ট্রপতি কার বিরুদ্ধে মামলা? রাষ্ট্রপতি কার বিরুদ্ধে? রাষ্ট্রপতি তো আছে ভাই। এখন কি হয়েছে, উনি তো 5টা নাম দিয়েছেন, উনি কোন এখতিয়ার বলে দিয়েছেন, কোন আইন বলে দিয়েছেন? রাষ্ট্রপতি 6টি নাম। এটা আমি ব্যাখ্যা দিব না, আপনি বলেন। আপনি তো ব্যাখ্যা দিবেন, আপনি তো ব্যাখ্যা
সার্চ কমিটি, সার্চ কমিটি 6 জন না, সার্চ কমিটি নিয়োগ করেছেন, সেই নিয়োগ করার ওনার এখতিয়ার কোথায় পড়েছেন? উনি তো এমন কোনো কাজ করতে পারেন না যেটা প্রধানমন্ত্রী তাকে অ্যাডভাইস করে না। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পরামর্শ, আচ্ছা এই যে বিষয়, তাহলে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে পরামর্শ দিতে পারে যে উনি একটা পার্টি এনে যাক, আমি আপনার এক্সপ্লেনেশন চাচ্ছি না, আপনি জবাব চাচ্ছি না, আমি আমার বক্তব্যটা বলছি। এখানে উনি 6টা দিলেন, ওনার এসে নাম চাইলেন, তারপরে আমাদের 10-12 জন বিশিষ্টজনের সঙ্গে আলোচনা করলেন। আলোচনা করলেন কি কিরকম নির্বাচন কমিশনার চান, কোন নাম দিলেন নাকি তারা? তাহলে আমার তো দরকার নাম, কেমন চাই এটা সবাই জানে, নাম তো প্লেয়াররা দিয়েছে, সবাই জানে না, তখন তো প্লেয়ার না প্রশ্নটা নেই। প্রথম তো 12 জনকে ডাকছেন যে আপনি ওনার আলোচনা করবেন, তার আগেই না দলগুলোর কাছে চেয়েছে না 12 জন 20 জন গিয়ে ওরা তো কেউ নাম দিলেন না, ওনারা কেউ নাম দিলেন না, আমরা যখন জানি কেউ নাম দিলেন না, ওনারা পরামর্শ দিলেন কেমন হওয়া উচিত দিলেন। তারপরের দিন আবার 5 জনের নাম বললেন, আরেক ভদ্রলোককে আহ্বান করলেন। এই ভদ্রলোকের মামলা জানতো না, জেনারেল রশিদ সাহেবের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা আছে সারা বাংলাদেশে, এটা জনগণ জানতো না। তা আপনি কি রাইট আছে, কি অধিকার ছিল লোকটাকে আহ্বান করার সারা জাতির সামনে? আপনারা বলছেন সে বিশিষ্ট জন, অথচ বিশিষ্ট জনের জন্য মামলা আসামি। তো এই যে আপনাদের অনৈতিক কাজ গুলো না তো কি এগুলো বলেন? তারপরে ওকে বাদ দিলেন। দেখেন প্রথম দিনে আপনার নাম নিলেন 125 জনের, 4 জনের নাম দিলেন না। আপনারা নাম চাওয়ার সময় কি বলছিলেন আপনারা নাম দিতে পারেন, নাও দিতে পারেন? তাহলে 4 জনের নাম দিল না, তাহলে এটা কি ভিত্তিতে তারা দিল না? আপনি তাদের কাছে 2-2বার সুযোগ দিয়েছেন? এগুলো অনৈতিক কাজ। তারা মনে করেছে তারা, যেমন আমার অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টির বলা হয়েছিল যে মনে করা তো আমি আমার বাসায় গিয়ে আমার বাসায় অনেক কিছু মনের মতো করি, তো সেটা তো আবার সদস্যদের জিজ্ঞাসা করে দেখতে হবে, তারা নাও মানতে পারে। রাষ্ট্র তো ইচ্ছা মতো চলতে পারে না, তাহলে সরে রিপ্লাই করে দেন। আসলে আমি কথাটা শেষ করে দিচ্ছি। তারপরে আপনি দিলেন কি, চাইলেন সকল রাজনৈতিক দলের কাছে নাম দিলেন, 125টা নাম, সেখান থেকে আপনি 20টা শর্ট লিস্ট করলেন। করার পরে পরের দিন ডাকলেন আপনি 4 ভদ্রলোককে, আমাদের 20 জনকে। তাহলে আপনি শর্ট লিস্ট অলরেডি করিয়ে ফেলেছেন, তো 4 জনকে দিয়ে কি করলেন? ভেরিফাই করলেন ওই 20টা নাম, দেখেন তো ঠিক আছে কিনা, আমরা পরীক্ষা পাস করছি কিনা। একজন ব্যারিস্টার, একজন এই সংবাদপত্র, দেখেন তো এই খবরটা ওগুলো ভালো যাবে কিনা। ভাই রাষ্ট্র তো এইভাবে চলার কথা না। আপনি যদি গণতন্ত্রের কথা বললেন, গণতন্ত্র সুবতাজ বলতেছে, সুবতাজ যদি আমার ইচ্ছার মতো চলে আমি চালাই, এটা সুবতাজ বলেন, তাহলে তো সুবতাজ চলতে পারে। আপনি আগামী নির্বাচনে স্বপ্ন দেখে ফেলছেন এবং বিএনপিকে নির্বাচন নিয়ে আসতেছেন, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছেন। ইলেকশন কমিশন ভালো কাজ করবে এবং উনি খুব শক্ত থাকবে, উনি কোনো অপরাধ করবেন না। তবে আবার অপরাধ না করার জন্য রাস্তা রেখে দিচ্ছেন যে আইন কানুন নাই, কাজে আইন কানুন যেহেতু নাই, শক্ত নাই, তাহলে কি করবেন জানেন না, কিন্তু সার্টিফাই করে দিলেন উনি অন্যায় কোনো করবেন না। আরে যেই ভদ্রলোক সরকারি কর্মচারী হইয়া সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে, তার দ্বারা কি করা যাবে না যাবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা শুনেন, ওই দেখলেই বোঝা যায়। আপনি যখন পাত্রী খুঁজতে চান তখন পাত্রীর চুল দেখেন কেন? চুল দেখে তো বুঝেন যে পাত্রীটা ভালো না মন্দ। তা আমরা ভাইয়ের চুল দেখে ফেলেছি, আমরা চুল দেখে ফেলেছি। কাজী জনগণ জানে এই সুন্দরী মহিলাদের কি কাজ হবে, উনি কি রাখতে পারবে না নাচতে পারবে আমরা জানি না। তবে একটা বলে রাখি, এই দেশে নির্বাচন হয়তো আগামীতে হবে। বিএনপি যাবে কি যাবে না আমি এখনো জানি না। কতবার বলছিলাম বিএনপি এই যে প্রতিক্রিয়া দিতে অনেক বিলম্ব করেছে, অনেক বিলম্ব করেছে, হয়তো বা স্ট্যাম্প দিয়েও দিবে হয়তো প্রতিক্রিয়া। না সবকিছু আসলে আমি তো যেহেতু এনাফ সমালোচনা বিএনপির করে, তো আমি যে এখন এই কথা বলতে চাই না। অতীতে আমরা বলেছিলাম বিএনপি ইলেকশনে যান, গেলেন, যায় নাই। এবার বলেছিলাম নাম দিয়েন না, দিচ্ছেন। তারপরে বলছি নামগুলো প্রকাশ করেন, বলছে প্রথম প্রকাশ করতে হবে না, পরে বলছে দাবি করছে প্রকাশ করেন, এবং প্রকাশ করছে বলে দেখেন ভাই এটা চিন্তা করে দেখেন কতগুলো বাস্তবতা, কতগুলো অনৈতিক হয়। আপনি 6টার সময় ডট টাইম, আরে ভাই 20টার নামের থেকে 10টার নাম 6 জন লোক আলোচনা করার পরে 10টা টিক করার পরে টাইপ করতে তো 1 ঘন্টা সময় লাগে। এটা কম্পিউটার কম্পোজ করতে, আপনি তো একজন সাংবাদিক, একটা নিউজ একটা চেক ব্যাক করে দেওয়ার পরে তো আধা ঘন্টা 45 মিনিট লাগে। আপনি সেখান থেকে জাজেস লাউঞ্জ থেকে বের হয়ে ঠিক ডট 6:30টার মধ্যে পৌঁছে গেলেন
এবং পৌঁছে গিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি এটা পড়ে ফেললেন, পড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী অ্যাপ্রুভাল দিয়ে দিলেন, অ্যাপ্রুভাল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি 9টার সময় বললেন আমি প্রেস কনফারেন্স করব। আপনি 9টার সময় বলে দিল, প্রধানমন্ত্রী অ্যাপ্রুভাল দিলেন কোথায়? প্রধানমন্ত্রী অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নেই। ভাই এই যে আনএথিক্যাল কথাবার্তা বলেন, অনৈতিক কথাবার্তা বলেন উইদাউট দি নলেজ অফ দ্য প্রাইম মিনিস্টার, এই নামগুলো বেরিয়েছে, পাবলিশ হয়েছে, এটা আমাদেরকে বলতে বলেন। আমরা তো ওই মাঠের প্লেয়ার রে ভাই, আমরা তো জানি কিভাবে রান্না বান্না হয়, রাষ্ট্র কিভাবে চলে, রাষ্ট্রের জিনিস কিভাবে কুকড হয়, এইটুকু জানার অভিজ্ঞতা আমাদের হয়েছে। 10 বছর এমপিগিরি করেছি। কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে খুব একটু আনস্মার্ট ভাবছেন, এটাই সমস্যা প্রধানমন্ত্রীকে। আমি প্রধান আনস্মার্ট না, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লিস্ট পাঠাইয়া অনুমতি নিতে বাংলাদেশের পরিস্থিতিতে এটা 5 মিনিটের কাজও না। আপনি একটু আগে বলেন ডেমোক্রেসি, একটু আগে বলেন গণতন্ত্র। বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 মিনিটে কোনো অ্যাকশন নিতে পারে না, সম্ভব না, বিকজ তাকে ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করতে হবে, বিকজ শি ইজ নট, হি ক্যান অ্যাক্ট অ্যালোন। ক্যাবিনেটের কাছে দায়বদ্ধ না। কে বলছে? আমি বলছি প্রধানমন্ত্রী তো কালেক্টিভলি অ্যাকশন নেবে, নট বাই ইন্ডিভিজুয়াল। কাগজপত্রের কথা আপনি বললেন, আপনি 10 বছর এমপি ছিলেন, জানেন কিভাবে চলে। আমাদের সেই প্রশ্নগুলো যাচ্ছে না, আমাদের সেইভাবে সাপোর্ট দেই বলেই তো স্যার আজকে আমাদের হয়। আমার কথা রয়েছে সেটা হলো 9টার সময় বলছেন প্রেস কনফারেন্স করবেন, কে বলে দিয়েছেন? ক্যাবিনেট সচিব। ক্যাবিনেট সচিব যেখানে গেলেন, দেখেন কতগুলো মেকানিজম দেখেন, ক্যাবিনেট সচিব যেখানে গেছেন তার মন্ত্রীকে, হু ইজ দ্য মিনিস্টার অফ দ্য ক্যাবিনেট, হু ইজ দ্য মিনিস্টার বলেন স্যার? প্রাইম মিনিস্টার। হু ইজ দ্য মিনিস্টার? আমি জানি না, প্রাইম মিনিস্টার জানেন না, তাহলে হাউ সেক্রেটারি ক্যান অ্যাক্ট উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য মিনিস্টার্স? হাউ হাউ এর জবাব আমি দিব না, দিয়ে আপনি কি করে জবাব তো দিতেই পারে, জবাব তো আমরা দিতেই পারি, জবাব তো বসে, জবাবটা গ্রহণযোগ্য যা জনগণ সেটা দেখবে। কাজে উনার ক্যাবিনেট মিনিস্টার উইদাউট অ্যাপ্রুভাল উনি 9:30টার সময় ঘোষণা করে দিলেন। আমরা বুঝতে পারি যে উনি প্রাইম মিনিস্টার জানেন না। আবার প্রাইম মিনিস্টার জানেন তাহলে আবার ডেমোক্রেসির কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, উইদাউট ক্যাবিনেট ডিসিশন উনি একটা পাবলিশ করে দিলেন। সেটা তো মন্ত্রিপরিষদ সচিব তো অনেকদিন ধরে মুখপাত্র হিসেবে কাজ করছে, যেটা নিয়ে সমালোচনা হয়েছে। না না, মুখপাত্র কি? সার্চ কমিটির মুখপাত্র। সার্চ কমিটির মুখপাত্র, দুদিন গেছে জয়েন্ট সেক্রেটারি, একদিন গেছে এডিটর সেক্রেটারি। এই যে অনৈতিক, আমি আগেও বলছি এটা অনৈতিক কার্যক্রম। ইলেকশন কমিশন হয়েছে, বাংলাদেশে আমরা বাস করতে হবে, নির্বাচন করতে হবে, আমাদের হয়তো ইচ্ছা হলে করবো, না হলে চুপ করে বসে থাকবো, কিন্তু এই সার্চ কমিটি যে কাজটা করেছে এটা আমি আবারও বলবো, এটা অনৈতিকভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। মানে আক্তার ভাই একদম বিএনপির খেপায়া ছাড়বো আজকে। মানে বিএনপি যতটা প্রতিক্রিয়া দেখাবে আক্তার ভাইয়ের অনুষ্ঠান দেখা অযথা তারা আরো একটু বেশি দেখাবে। দেশে আমাদের প্রতিক্রিয়ার কি শেষ আছে? আগামীকালের প্রতিক্রিয়াটা আগামীকাল। এখন মানে আক্তার ভাই যেভাবে জিনিসটাকে কঠিন করে ফেলছে, ব্যাপারটা তো কঠিন না। প্রথম কথা হলো প্রাইম মিনিস্টার এটা প্রি অ্যাপ্রুভাল দিতে পারেন না স্যার, দিতে পারেন না। শি ক্যানট ডু ইট অ্যাজ পার মাই, আমার সংবিধান যে উনি প্রাইম মিনিস্টার পারেন না। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ দি, আমার এই সংবিধান বলছে কালেক্টিভলি শি উইল টেক ডিসিশন। প্রথম কথা হলো প্রাইম মিনিস্টার তাকে একটা প্রি অ্যাপ্রুভাল দিছে যে আপনি করেন, আপনি যেটা করবেন এটা আমি মেনে নিব। তার মানে প্রেসিডেন্ট দেওয়ার পর উনি আর এটার মধ্যে মাইন্ড অ্যাপ্লাই করবেন না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তার মানে প্রধানমন্ত্রী তার অধিকার, না না না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, প্রধানমন্ত্রী কিন্তু তার অধিকার ছেড়ে দেয় নাই, উনি দায়িত্বটা উনার উপর ছেড়ে দিছে। তার মানে এখন উনার সিদ্ধান্তটাই তার সিদ্ধান্ত, এটা বলে দেওয়ার পর এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। বাট আমি আপনার সাথে প্রধানমন্ত্রী, আপনি যেটা বললেন, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের রাষ্ট্রপতির অফিস, আমাদের ধরেন ওই যে সার্চ কমিটির হেড এবং মানে রাষ্ট্রপতির অফিস, সব তো একটা লুপে। আমরা যতটা মনে করেছি যে আলাদা আলাদা করে কাজটা করতে হচ্ছে, এখন তো সেই যুগ না। আগের দিনে লাগতো হয়তো গাড়ি দিয়ে দৌড়ে যাইতো, এটা সিগনেচার নিত। ইট ইজ নট লাইক দ্যাট এনিমোর। সো এটার প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল দিয়েছে। এবং আপনি যেটা বলছেন ক্যাবিনেট, একটা অতিরিক্ত কথা বলেছেন যে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল নেওয়া। এখন আমার জানা মতে এই ধরনের অ্যাপ্রুভাল কখনোই ক্যাবিনেট মিটিং থেকে হয় না, এটা প্রধানমন্ত্রীর কনসেন্ট, মানে কনসেন্ট। কারণ আপনি যদি তাই বলেন, মন্ত্রিসভা, প্রধান বিচারপতি, এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে এটা প্রধানমন্ত্রীকে কোনোদিন শুনছেন যে মন্ত্রিসভার বৈঠকে ওই বিচারকদের, সুপ্রিম কোর্টের বিচারকের নিয়োগ নিয়ে আলোচনা করেছে? আজকে তো আলোচনার বিষয় ডেমোক্রেসি না। না না না, আমি ডেমোক্রেসি শুরু করি নাই, আমি ডেমোক্রেসির জন্য সুবাতাস শুরু করছি। সুবাতাসের সাথে পুরো শোনেন,
আপনি আক্তার ভাই, আপনি খুব ভালো করে জানেন, আপনি একটা মানে বাংলাদেশের খুব অল্প শিক্ষিত লোকের মধ্যে আপনি একজন। আপনি জানেন না ডেমোক্রেসির যেখানে জন্ম গ্রিস সেখানে ডেমোক্রেসি নাই। তো বাংলাদেশে এটার ওইটার বাতাসও তো এখানে আসছে। আমেরিকায় 250 বছরের গণতন্ত্র, সেখানে এখন গণতন্ত্র নাই। আমরা যারা গণতন্ত্রটা অনেক বড়, আমরা যারা অল্প শিক্ষিত তারাই দেশের জনগণ, আর যারা উচ্চ শিক্ষিত উনি বলেছেন অল্প সংখ্যক শিক্ষিত, অল্প শিক্ষিত বলছেন। ওইটাই সেটাই অল্প কয়জন বাংলাদেশে শিক্ষিত সেটি মিন করে তাদের একজন। আপনি জোর করে সেটাই মিন করেছেন। বাংলাদেশের সাধারণ লোকজন এটা বুঝে নাই, আপনি ভুল বুঝছেন। দ্বিতীয়, আপনার যে কথাগুলি বলছেন যে কেন শেষ 4 জনের সাথে বসলো, এগুলি হচ্ছে কি, এগুলি আপনি যদি ইচ্ছাকৃত ভাবে ত্রুটি ধরেন, আপনি এই সমস্ত অভিযোগগুলির মধ্যে একটা অভিযোগের সাথে আমি একমত, সেটা হচ্ছে ওই যে জেনারেল রশিদকে দাওয়াত দিয়া। আরে ভাই, তারে বাদ দিলে কেন? তুমি তার কথাটা শুনতা এবং তার পরামর্শটাকে পরে গোপনে অগ্রাহ্য করতা, কিন্তু এই লোকটাকে দাওয়াত দিয়া অপমানটা করা আমার কাছে বললাম তো, এইটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। এটার জন্য আমিও দুঃখ বোধ করেছি। আমি বললাম তো সরকার তো না, এটা সরকার তো না, এটা দায়ী সার্চ কমিটি। দাওয়াত দিয়েছে সার্চ কমিটি, নাথিং টু ডু উইথ দি গভর্নমেন্ট। সরি বলছেন ভাই, আমি এই জন্য তো বললাম যে আমি আপনার সাথে একমত। আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আর না, সার্চ কমিটির পক্ষ থেকে যুক্তি হচ্ছে যে তারা বিষয়টা এত ওপেন করেছেন যেন এই তথ্যগুলো তারা পান, সে কারণে আসলে সবার সঙ্গে কথা বলেছেন খোলামেলা, কিন্তু তাতে করে যেমন একটা তথ্য পাওয়া গেছে, সেটি একটা তথ্য এসেছে। এখন আমি বলি, এই 4 জনের সাথে তারা বসতেন যে তাদের যে 20 জনের শর্টলিস্ট হয়েছে, তারপরে তারা মনে করেছেন আমরা আরেকটু শেয়ারিং করি, এই 20 জন থেকে 10 জনে যাওয়ার জন্য কি কি গুণাবলী একটু আমার ওনার যে আগের বৈঠকটাতে কয়েক ধরনের রিপ্রেজেন্টেশন ছিল না, যেহেতু মিডিয়ার টপ লেভেলে কোনো রিপ্রেজেন্টেশন ছিল না, তারা এটা করেছেন। আমার কথা হলো তাদের সীমিত সময়ের মধ্যে তারা যদি বেশি বেশি লোকের সাথে কথা বলে থাকেন, দিস ইজ এপ্রিসিয়েবল। এখন প্রেসিডেন্ট, আপনি প্রথমে একটা প্রশ্ন তুলেছেন যে প্রেসিডেন্টের কি এইটুকু যোগ্যতা নাই, প্রেসিডেন্টের উপরে কি আমরা আস্থা রাখি না? এখন কথা হলো, আচ্ছা আক্তার ভাই, আপনি আমাকে সম্পাদক করেছেন আপনার পত্রিকায়, আমি একাই সম্পাদকীয় সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু জিল্লুর সহ যখন আমরা একসাথে কাজ করতাম আমরা তো আলোচনা করেই সিদ্ধান্ত নিতাম। এখন এটা কি ভালো না মন্দ? মানে আমি যদি আলোচনা করা মানেই আমার অক্ষমতা হিসেবে দেখেন, এটা তো অন্যায় হয়। আমি মনে করি রাষ্ট্রপতির প্রতি অবিচার করা হয় যে উনি একটা ভালো মানুষ হিসেবে উনি মনে করলেন আমি তো একাই পারি, উনি ওনার 2 জন সেক্রেটারির সাথে কথা বলেও হয়তো সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেন, কিন্তু উনি আরেকটু বৃহত্তর পরিসরে আলোচনা করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। আমি এই প্রসেসটাকে ইতিবাচক বলেছি ডেমোক্রেসির জন্য। আমি তো বলেছি যে আইন থাকলে এটা আরো স্বচ্ছভাবে হতো। আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক, কিন্তু আমরা যারা ইতিবাচক মনে করি না। এখানে রাষ্ট্রপতি তার অবস্থানটাকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করেছেন, তার যোগ্যতাকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করেছেন। এটা আপনি জোর করে বলতেছেন, এটা আমাদের বক্তব্য, আপনার বক্তব্য, আমি গোপন বলছি না, আমি গোপন বলছি না, আমি এটুকুই বলছি যে এই প্রশ্নে রাষ্ট্রপতির মানে সীমাবদ্ধতা বা তাকে নিয়ে মানুষের সন্দেহ তৈরি হওয়ার কিছু নাই। তবে একটা কথা ঠিক, এই রাষ্ট্রপতির তো সীমাবদ্ধতা আছেই, আইনি সীমাবদ্ধতা আছে। উনি কি প্রধান বিচারপতি নিয়োগ করার সময় সার্চ কমিটি করেছিলেন? ভাই, দিস ইজ নট হিজ বিজনেস। রাষ্ট্রপতিকে এই আইনি ক্ষমতা দেওয়া হয় না, সংবিধান থেকে দিয়েছে, সংবিধান থেকে বলেছে তুমি নিয়োগ করবা। আচ্ছা, আপনি যেটা বলছেন রহিম ভাই, আপনাকে অনেকগুলো কথা বলেছেন, বলছি আমি শেষ করি। তো 20 জনের সাথে আলোচনা, 20 জনের শর্টলিস্ট হওয়ার পরও 4 জনের সাথে আলোচনা করাটার মধ্যে কোনো দোষ নাই, যেমন দোষ নাই রাষ্ট্রপতিরও আরো 10 জনের কাছ থেকে মতামত নেওয়ার ক্ষেত্রে। আরেকটা কথা বলেছেন যে এই যে নুরুল হুদা সাহেবের ব্যাপারটা বলেছেন, যে নুরুল হুদা যেহেতু বিএনপির আমলে চাকরিচ্যুত হয়েছিল। আমি বললাম, আপনি বলছেন আপনি বলছেন যে ওনার সময় শুনেছেন, আমি বলছি যে এই যে কথাগুলো বললেন ডিসি ছিল কি ছিল না ছিল, এটা তো রাষ্ট্রের কতগুলো আমার প্রতিষ্ঠান আছে, তারাই তো বলে দিবে। ওই কথা বলেছেন যে যেহেতু একটি দল তাকে চাকরিচ্যুত করেছে, হ্যাঁ আমি ওই জায়গাটাতে আসছি। তো একটা দল তাকে চাকরিচ্যুত করেছিল, কিন্তু উনি কিন্তু কোর্ট প্রসেসে চাকরিটা ফেরত পেয়েছেন। সুতরাং কন্ট্রোভার্সি অসম্ভব কথা, এটা তো ভীষণ অন্যায় কথা। একটা লোকের প্রতি একবার চাকরি থেকে বিচ্যুত করা অন্যায় করা হবে, তারপরে সে বিচারিক প্রক্রিয়ায় চাকরিটা ফেরত পাবে, তাকে আপনি ডাবল ডাউন করবেন। কোন সরকার আমলে করেছেন আপনি? যে সরকার চেক করেছে ওই সরকার ফেরত পান না, কোন সরকার আমলে করেছেন? আক্তার ভাই, লক্ষ্মী ভাই, আমি শেষ করি, এখন আপনি বাংলাদেশের রাষ্ট্রপতিরে
মানে অযোগ্য মনে করেন, আপনি বাংলাদেশের টোটাল কোর্ট সিস্টেমকে অযোগ্য মনে করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অযোগ্য মনে করেন। সুতরাং এইখানে আর আপনার সাথে বিতর্ক করার কিছু না, আপনার ওপিনিয়নটা আপনি দিয়েন। যেহেতু আমাদের টোটাল সিস্টেম, আমাদের টোটাল সিস্টেমই অযোগ্য, সেই জন্য আর এটা নিয়ে বিতর্ক করাটা কিন্তু অর্থহীন। আপনি আসলে একটা বাক্য বলে দিতে পারেন, না আমার মতামতই দিচ্ছি তো, আমি তো আপনার নির্দেশে শেষ করবো না, আমার কথা শেষ হলে শেষ করবো। আপনি এক কথাই বলে দিতে পারেন যে বাংলাদেশে কিছু হবে না, আমি আমার মতামত বলছি, আপনি আপনারটা বলেন। আপনি বলে দিতে পারেন বাংলাদেশে কিচ্ছু হবে না। এখন মনে করেন যে সার্চ কমিটি কোন এখতিয়ারে করলো? সার্চ কমিটি হলো রাষ্ট্রপতির এখতিয়ারে করছে। সার্চ কমিটি কোনো আইনগত ভিত্তি নাই, কিন্তু যার আইনগত দায়িত্ব তিনি তার এক্সটেনশন হিসেবে তাকে নিয়েছেন, সুতরাং এইটা আইনি ভিত্তি আছে। আমি যদি বলিও এটা বেআইনি, এটা বেআইনি না। আরে ভাই, আপনি আমাকে এত তাড়াতাড়ি শেষ করাচ্ছেন কেন? না, এখন আপনি আরেকটা কমেন্ট করেছেন যে চুল দেখেন কেন, এটা কিন্তু খুবই মানে আপত্তিকর কথা। এই জন্য যে আপনি যদি আমেরিকায় গিয়ে কোনো টকশোতে বলেন যে দাঁড়ান না, আবার কথা বলেন না, আপনি কোনো ভদ্র সমাজে গিয়ে যদি বলেন যে আমি মেয়ের চুল দেখবো, তাইলে এটা নিয়ে কিন্তু ধর্মীয় সমস্যাও আছে। আমি বলে দিলাম ধর্মীয় সমস্যাও আছে, আবার গণতন্ত্রেরও সমস্যা আছে, আমাদের সভ্যতারও সমস্যা আছে। আর চুল দেখে বোঝা যায় না, অনেক সাদা চুল কালো হয়ে থাকে, হ্যাঁ, আর অনেকে সাদা চুল দেখায়, আর অনেকে ন্যাচারালি কালো চুল থাকে। সুতরাং আপনি যে চুল দেখতেছেন, এটা যখন মাইক্রোস্কোপিক টেস্ট না হবে, ইউ নেভার নো আসল চুলটা কি। ডক্টর কলি বলে একটু আমার স্যার সম্পাদক সাহেব স্বাভাবিক পরিবেশন করেছেন। দেখেন, বিএনপি সরকারে আমলে ভদ্রলোকের চাকরি গেছে, তখন বিএনপির পিপি ছিল, জিপিপি আইন নিয়ে গেছেন। বিএনপি সরকার ক্ষমতায় চলে যাওয়ার পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, ওই সময় উনি মামলা করেছেন। মামলা করার পরে কি করেছে, পিপি সাহেবরা কাজে ছিল, সরকারি উকিল কাজ ছিল, সো ওই কেসগুলো ডিফেন্ড করে না, ডিফেন্ড না করলে সরকারি চাকরি পেয়ে যায়। এখন এইগুলো যদি আপনি বলতে পারেন, জনগণ জানে এগুলো। কাজে আমার প্রশ্ন হচ্ছে, এইরকম একটা কন্ট্রোভার্সিয়াল মানুষ যাকে আপনাকে সার্টিফাই দিতে হচ্ছে যে ডিসিজ থাকা অবস্থায় উনি স্থির গাড়িটা পর্যন্ত কি ব্যবহার করতেন, ওই খবরটা আপনার কাছে আছে। উনি গাড়ির তেলটা বেশি ব্যবহার করতেন না কম ব্যবহার করতেন, সেটা একটা কনক্লুশন স্টেটমেন্ট আপনার কাছে আছে। তার মানে এটা বোঝার চেষ্টা করেন যে একটা ডিসি সাহেবের ওয়াইফ তেল ব্যবহার করে, তার মানে বাকি সব ডিসিরা তেলে অপব্যবহার করে, এটা তো বোঝা যাচ্ছে। আপনি বলেছেন যে রাষ্ট্রপতি সাহেবের কোনো আইনগত ভিত্তি নাই সার্চ কমিটি করার, কিন্তু রাষ্ট্রপতির আইনগত ভিত্তি আছে। যেহেতু রাষ্ট্রপতি আইন করে দিয়েছেন, অতএব তাদের ভিত্তি আইন করে নাই। আবার জিজ্ঞাসা করি, আপনি আমার কথাটা তো ভুল শব্দ, আমি যা বলে আপনি বলে আপনি সেটা বলেছেন রাষ্ট্রপতি আইনগত ভিত্তি আছে। আরে ভাই, সার্চ কমিটির কোনো আইন নাই, বাংলাদেশে একটা আইন দেখান, আইন দেখান। রাষ্ট্রপতি বলেছে আমাকে সাহায্য করেন, ওনাকে সাহায্য করতে পারে, যে কোনো সাহায্য করতে পারে, করুক, এটা তো আইনগত কোনো ভিত্তি নাই, আমি আইনগতকে মানতেছি না। কাজে এটা রাষ্ট্রপতির ব্যাপার। রাষ্ট্রপতিকে আমি বলেছি যে রাষ্ট্রপতি মহোদয়, আপনাকে আমরা ট্রাস্ট করি, বিশ্বাস করি, আস্থা আছে, আমাদের আস্থা আছে বলেই বিএনপি সহ বিভিন্ন দল গিয়ে রাষ্ট্রপতিকে বলে আসছেন যে আপনাকে আমরা আস্থা নিতে চাই, আপনি আমাদের আস্থার কাজ করেন। উনি তো সেই দিয়ে গেলেন না, না গিয়ে উনি সার্চ কমিটি করে দিলেন। ওনারা তো সেক্রেটারি ছিল, উনি ক্যাবিনেট সচিবের সেক্রেটারিয়েট কাজ তো নেওয়ার দরকার ছিল না, যেহেতু ক্যাবিনেট সচিবকে নেওয়া মানে প্রধানমন্ত্রীকে নেওয়া। এখন এই বিষয়গুলো আপনারা চান আমরা যে না বুঝি, আপনারা চান আমাদেরকে বুঝাতে দিবেন না, আপনারা চান যে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে বুঝে নেব। এখন সেইভাবে তো আমরা বুঝে নিচ্ছি রে ভাই, আমাদের তো এই দেশের কোনো অপশন নাই, এর বাইরে যাওয়ার তো আমাদের সুযোগ নাই। কারণ আমাদের প্রধানমন্ত্রী শুধু এফিশিয়েন্ট নয়, চৌকস। উনি একমাত্র বাংলাদেশের, আমি সত্যি নট আই এম জোকিং, শি ইজ দ্য মোস্ট পারফেক্ট প্রাইম মিনিস্টার ফর আস। উনি আমাদের সবকিছু বুঝেন, না কাকে কিভাবে কি দিতে হবে উনি ভালো বুঝেন। এবং উনি শুধু নিজের দল চালাচ্ছেন না, আমি ওনাকেও বলেছি, উনি সরকার চালাচ্ছেন না, উনি একমাত্র বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে নিজের দল চালান, রাষ্ট্র চালান এবং বিরোধী দলগুলো চালান, সংসদের বিরোধী দল সেটাকেও চালান, এবং যে রাষ্ট্রপতির বিরোধী দল থাকার কথা তাকেও চালান। অর্থাৎ বেগম খালেদা জিয়া কি করবেন না করবেন সেটা উনি নিয়ন্ত্রণ করেন। দেখেন, প্রথম উনি বলেছেন আমরা সার্চ কমিটির নাম দিব না, ভেরি গুড, প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, আওয়ামী লীগ বলেছে নাম দিবে না, এবং তার যে মহাসচিব সাধারণ সম্পাদক বলে বেড়াচ্ছে সারা বাংলাদেশে নাম দিবে না। যেই
বেগম খালেদা যে সিদ্ধান্ত নিলেন যে উনি নাম দিবেন এবং নামটা আরেক রাত থেকে আলোচনা করবেন, কারণ আমাদের বিএনপি সবচেয়ে বড় হ্যান্ডিক্যাপ হলো আমরা বিএনপি কাজ করি নাইট টু নাইট, ওয়ান নাইট টু অ্যানাদার নাইট, এর মাঝখানে সারা বাংলাদেশের খবর আমরা রাখি না। আমরা আজকে রাত্রে 8টা 9টায় বসবো, 10টা 12টা 1টা যাই হোক কাজ করব, করে আমরা সারাদিন ঘুমাবো, সারা জাতি যা যেখানে যায় যাক, পরের দিন আবার রাতে 8টায় বসবো। এই বাকি 24 ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে কোথায় চলে যাচ্ছে, নঈম ভাইরা কি করে ফেলতেছে, করিমুল্লাহ ভাইরা কি করে ফেলতেছে, এই খবর আমরা রাখি না। ততক্ষণ অনেক কিছু হয়ে যায়। তো উনি তো 8টার সময় বলে 12টার বলে দিয়েছেন আমরা নির্বাচন কমিশন আমরা নাম দিব, কিন্তু এটা কালকে আমরা ঝালাই পালাই করে নিব, এটা গোপন থাকার কথা। কিন্তু গোপন থাকার কথা না তো, কারণ আমাদের ডাইরেক্ট মাইক্রোফোন আছে বেগম খালেদা জিয়ার অফিস থেকে, ডাইরেক্ট মানে ইলেকট্রনিক মাইক্রোফোনটা লোকের আছে, হিউম্যান মাইক্রোফোন আছে, বুঝছেন, এটা প্রমাণ সত্য, এটা নয়। সেখান থেকে নাম চলে গেছে, চলে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী পরের দিন বিকালে তার প্রেসিডেন্ট সদস্যকে গিয়ে বলছেন নাম দেন, নাম দিতে নাম দিব। সবাই তো উনি আবার সুন্দর করে সবার কাছে একটা নাম নিয়েছেন, সে নাম আর প্রকাশ করেন নাই, নিয়ে আবার উনি এখান থেকে একজন প্রধানমন্ত্রী একটা প্রেসিডিয়ামের সদস্যের 30, 35, 40, 50টা নাম নেওয়ার পরে পারমিশন কম্বিনেশন করে 5টা নাম তৈরি করে দেওয়ার এত প্রসেস টাইম মাননীয় প্রধানমন্ত্রীর নাই। আমরা যত প্রধানমন্ত্রী দেখেছি বা দেখার সুযোগ হয়েছে, কারণ এরকম 2, 10, 20, 24, 40 ঘন্টা 50 ঘন্টা তো একটা প্রধানমন্ত্রী থাকার মতো সুযোগ ছিল, দেখেছি, এত সময় আমাদের নাই। যাই হোক, নাম আসছে। সবচেয়ে মজার জিনিস দেখেন, আপনার ফর ইউর পয়েন্ট অফ ইনফরমেশন দিচ্ছি, 6:30টার নাম দেওয়া হয়েছে, 8টার মধ্যে নামটা বিএনপি অফিসে গেল কি করে? কি করে বিএনপি লোকেরা জানলো এই নামগুলো আসতেছে, এরা সিলেক্ট হয়েছে? তোমাদের রিয়াকশন থাকলে বলো, হাও ওটা কি করে গেল 8টার সময়, যখন 9:30টার সময় আপনি অ্যানাউন্স করেছেন? তাহলে বিএনপি যে 8টার সময় মিটিং ডাকছে, সেই মিটিং এর আগের নামটা পাইলো কোথায়? স্যার, আমাদের প্রাইম মিনিস্টার যে চৌকস করেছে, আই স্যালিউট, পারফেক্ট, কিন্তু এই দিন না, আরো দিন আছে। Be careful for that future. আমাদের আলোচনাটা যে মাত্রায় যেভাবে শুরু করেছিলাম তার থেকে ভিন্ন পরিসরে চলে গেছে, ব্যক্তিগত একটা মানে রিবাটল, এবং সেই রকম একটা জায়গায় গিয়ে আমরা হয়তো পৌঁছানোর চেষ্টা করেছি। আমার মনে হয় ট্র্যাকে নিয়ে আসা ভালো আলোচনাটা। আমরা শুরু করেছিলাম যে সার্চ কমিটি, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন কমিশন এটি ভালো নির্বাচন, যেটি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সবাইকে নির্বাচনে নিয়ে আসে, যদি মিস্টার খান আশা করছেন যে সবাই নির্বাচনে আসবে, আওয়ামী লীগও চাইবে বিএনপি আসুক, বিএনপিও চাইবে নির্বাচনের বাইরে থাকবে না, আপনি কি মনে করেন কিনা সেরকম একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে? এবং এর মাঝখানে আবার কথা আছে, বিএনপিকে কিন্তু এখন নতুন ইস্যু তারা নিয়ে আসবেন যে নির্বাচনকালীন সরকার, এবং সেটার ফর্মুলা তাদেরকে দিতে হবে, তারা কি চায়। মাঠের বিরোধী দল বিএনপির পক্ষ থেকে আপনার বল গেমটায় প্রথম স্ট্রাইকিং এর যে ব্যাপারটি সেটি কিন্তু তারা করেছেন, সংবাদ সম্মেলন করে তারা কি ভাবছেন, কি করবেন সেই বিষয়টি আনফোল্ড করে তারপর তারা মহামান্য রাষ্ট্রপতিকে অ্যাপ্রোচ করেছেন, এবং অ্যাকর্ডিংলি প্রথম যে দলটি ডেলিগেশন নিয়ে মহামান্য রাষ্ট্রপতির দরবারে হাজির হয়েছে কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তারা রিইটারেট করেছেন আগে পাবলিকলি যেটা ডিসেমিনেট করেছিলেন যে প্যাকেজটা, সেটাই তারা অনুরণন ঘটিয়েছেন, এবং পরবর্তীতে তার ধারাবাহিকতায় আপনার বিরত থাকেননি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে। তারাও 5-5টি নাম কিন্তু আপনার সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে উত্থাপন করেছেন, পাঠিয়েছেন। এমনকি আপনার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সময় কারা সম্ভাব্য আপনার সার্চ কমিটির মেম্বার হতে পারেন সে ব্যাপারেও কিন্তু তারা কতগুলো নাম হাজির করেছিলেন। তো যাই হোক, আপনার এখন পর্যন্ত যে প্রক্রিয়াটি আমরা দৃশ্যমান দেখছি সেটি ইতিবাচক, এবং এই প্রক্রিয়াটি কিন্তু মনে হবে অ্যাপারেন্টলি দেখলে যে ঝুপ করে হঠাৎ করে শুরু হয়েছে, আসলে তা না। গত 10ম সংসদ নির্বাচনের আগে পরে যে প্রক্রিয়াটি অব্যাহত ছিল বিহাইন্ড দ্য কার্টন এবং ওভার্ট যে অবস্থাটি, সেখানে আমরা দেখেছি যে এক ধরনের সংলাপের ধারা কিন্তু অব্যাহত ছিল। লন্ডনের আপনার লর্ড সভায় যে আপনার আমরা দেখেছি যে আয়োজন, আমাদের অনারেবল এইচ.টি. ইমাম এবং সাবিউদ্দিন সাহেবদের মতো ব্যক্তিরা, আমাদের সাবেক আপনার টকশো যোদ্ধা প্রয়াত পিয়াস করিমের মতো ব্যক্তিরাও কিন্তু গেছেন লন্ডনে গিয়ে। এই ধারাবাহিকতায়
আগাতে আগাতে আজকে আমরা এই জায়গাটায় এসে হাজির হয়েছি। তো সুতরাং আপনার সেই ধারাটি আমার বিশ্বাস অব্যাহত থাকবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন সময়ের দাবি। এবং আমাদের সম্মানীয় প্রধান নির্বাচন কমিশনার, নবনিযুক্ত নির্বাচন কমিশনার, তিনি কিন্তু সেই টোনেই কথাটা বলেছেন এবং ডেফিনেটলি আমাদের সবার উচিত হবে তার এই টিমকে সহযোগিতা করা এবং খোলা মনে তার ভাষায় যে অতীতকে ভুলে গিয়ে তিনি যেমন পেশাদারিত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে তার পদের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করবার চেষ্টা করছেন মর্যাদার সঙ্গে, সেই ব্যাপারে নির্বাচনকালীন সরকারের ইস্যুতে কোন রকমের জটিলতা দেখেন আপনি? দেখুন, দুটি মডেল তো আমরা দেখতেই পাচ্ছি। গত দশম সংসদ নির্বাচনের প্রাক্কালে সর্বদলীয় সরকার একটি মডেল হাজির করা প্রস্তাবনা ছিল প্রধানমন্ত্রী এবং সেটি কার্যকর করা হয়েছে। যারা অংশগ্রহণ করেছেন তারা ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন, সেটা আমরা দেখেছি। যারা বিরোধ থাকতে চেয়েছেন তাদেরও জোর করা হয়নি। আর এর পাশাপাশি এলসওয়্যার সারা পৃথিবীতে যেভাবে চলছে, ক্ষমতাসীন সরকারই আসলে রুটিন দায়িত্ব পালন করে, একটা কেয়ারটেকার রলে থাকে এবং সেভাবে ধারাবাহিকতা বজায় থাকে সরকারের, কোন রকমের রাপচার আমরা দেখি না। সেই মডেলটি অনুষ্ঠিত হতে পারে। জি, আবুল ইসলাম খান। একেবারে গত বছরের প্রস্তাবিত যে প্রধানমন্ত্রীর যে প্রস্তাবের যে সর্বদলীয় মডেল বা যতটা অফার ছিল, এখন তো বিএনপি আবার অতটা স্ট্রং পজিশনে নাই, একটু ব্যাকফুটে। তার ফলে আমি মনে করি যে ওইটা হয়তো অতটা হয়তো অ্যাচিভ করতে পারবে না, কিন্তু তারা তো নির্বাচন গতবার যা পসিবল ছিল বিএনপির জন্য সেটা এবার হবে না, হয়তো এক্স্যাক্টলি পসিবল হবে না। কিন্তু আমার মনে হয়, আমি যে আবার লক্ষ্য করি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা আগ্রহ আছে প্রশ্নবিদ্ধ না রেখে একটা নির্বাচন করার, এবং বিএনপিরও যে আগ্রহ আছে নির্বাচন বর্জন পারতপক্ষে না করার, মানে বর্জন না করার এবং এটা পক্ষপাতদুষ্ট না করার, দুইটারই ইতিবাচক দিকটা যদি আমরা কমন গ্রাউন্ড ধরি, তো সেখানে একটা দাবি উঠবে। দাবিতে আবার হাতে সময় আছে, তো অ্যাকচুয়ালি তো ইলেকশন 18 ডিসেম্বরের আগে হচ্ছে না। 18 ডিসেম্বরে যদি ইলেকশন হয়, আমাদের হাতে প্রচুর সময়। তো আমি আবার প্রধানমন্ত্রীকে একজন সাংবাদিক হিসেবে যতটুকু আমার পর্যবেক্ষণ, আমি ওনাকে যেভাবে উপলব্ধি করি, তাতে উনি মানে আগে থেকে কোনো সিদ্ধান্ত দিবেন না। আসলে উনি এটা নিয়ে রাজনৈতিক খেলাধুলা চলতে থাকবে, চলতে 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 কার অবস্থান কি হয়, মানে বিএনপি কতটা স্ট্রঙ্গার হয় বা আওয়ামী লীগ কতটা উইকার কিংবা স্ট্রঙ্গার হয়, এই শক্তির ভারসাম্যটার উপরেই নির্ভর করবে কম্প্রোমাইজটা কোন জায়গায় গিয়ে ঠেকবে। এটা হলো আমি যেটা এক্সপেক্ট করি। কিন্তু আমি আশাবাদী কিন্তু এই না যে নির্বাচন হবে এবং সবাই অংশগ্রহণ করবে, কিন্তু আমি বলছি আমাদের আজকে আমি যখন আলোচনা করছি তখনও পর্যন্ত আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রী চান আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, প্রশ্নবিদ্ধ না হোক। এটা একদম প্রকাশ্য তার ঘোষণা, এবং শুধু ঘোষণা নয়, এটা অনেস্ট। এই জন্য উনি উনার দলের নেতা কর্মীদের নিয়ে চিন্তিত, তাদেরকে সিরিয়াসলি কাজ করতে বলছেন। তার মানে উনি একটা কম্পিটিটিভ ইলেকশনই আশা করছেন অথবা আশঙ্কা করছেন। তো আবার খালেদা জিয়ারও যদি আপনি এই বিগত চিটাগং এবং ঢাকার মেয়রাল ইলেকশনগুলির সময় থেকে বিএনপির ধারাটা যতই তারা বাদ প্রতিবাদ করুক, বিক্ষোভ অন্যান্য যত কিছুই করুক, তাদের প্রবণতাটা কিন্তু রাজনীতিটাকে ইতিবাচক ভাবেই গ্রহণ করার। তাদের যতটা ভালো মন্দ যাই হোক, মানে একটা জনসভা ভালো করে করতে পারুক বা না পারুক, তারা মোটামুটি একটা গ্রহণযোগ্য ধারায়, গ্রহণযোগ্য বলতে আমি বুঝাচ্ছি যে দুই দলের কাছেই একটু মনে হয় গ্রহণযোগ্য হবে, এইরকম ধারায় একটা চলছে। এবং আক্তার ভাই যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালান, নিজের দল চালান এবং বিএনপিও চালান, সংসদের বিরোধী দলও চালান, আমি ওনার এসেন্সের সাথে কিন্তু একমত। আমি কিন্তু এসেন্সের সাথে একমত এই জন্য, এই যে বিএনপি যে ওই কর্মসূচিটা থেকে বেরিয়ে এসছে, এটা কিন্তু প্রধানমন্ত্রীর খুলে দেওয়া দরজা দিয়েই। নির্বাচনে তারা হয়তো পরাজিত হয়েছে ঢাকা এবং সিটির মেয়রাল ইলেকশনে, কিন্তু এই ইলেকশনটাই কিন্তু দরজাটা দিয়েছে যেখান থেকে তারা কর্মসূচিটা বাদ দিয়ে বেরিয়ে আসতে পারলো। সো আমি তার সাথে তার কথাটাই আমি যদি বলি, এভাবে বলবো যে এখন পর্যন্ত রাজনৈতিক আশাবাদ এবং রাজনৈতিক পথ মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছেন অথবা খুলে দিচ্ছেন এখন পর্যন্ত। এক লাইন একটা প্রশ্ন করি আপনার কাছে, যদি মানে এটা আশাবাদ ব্যক্ত করছেন, আমি একটু নেতিবাচক দিক থেকে যদি চিন্তা করি যে বিএনপি নির্বাচনে অংশ নিল না,
বা সবাই মিলে একটা নির্বাচন হলো না, সেটি কি বিএনপি অ্যাফোর্ড করতে পারবে কিনা, আওয়ামী লীগ বা সরকার পারবে কিনা যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আর বাংলাদেশ পারবে কিনা? আমার মনে আমরা যতটা না, আমি বলছি যে না, না, এটা না, একটা আমি আপনার কথায় ভেবে রাখা জবাব দরকার আর দিচ্ছি। কি। আমি একটা কথা বলি, আমি কিন্তু এইগুলি চাচ্ছি না, এটা আমার প্রত্যাশা না। এটা কেউ আমি চায় না, বলছি আমরা যে কেউই চাই না। কিছু বিষয় আমি বলবো যেটা হতে পারে, কিন্তু আমি চাই না এরকম হোক। যে বাংলাদেশে যদি আরো 2টা ইলেকশন ও 5টা ইলেকশন হয়, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে না। এক, কারণ গণতন্ত্র এইরকম না। আমেরিকান এবার ইলেকশনও মানে গণতন্ত্রের বিজয় হয় নাই ওই অর্থে, অনেক অর্থে। সো আমেরিকার যে লিবারালিজমের পরাজয় ঘটেছে, অনেক কিছু, তো এগুলি সব সাময়িক। আমি বিশ্বাস করেন, আমি কিন্তু খেয়াল করার চেষ্টা করি একটা মানে বাংলাদেশে কিছু হবে না সেটি বলতে, বাংলাদেশে কিছু হবে না, বিএনপিরও কিছু হবে না, আমরা যারা সরকারেরও কিছু হবে না, সরকারেরও কিছু হবে না। কিছু হবে না মানে কিছু হবে না মানে হবে হবে কোন একটা পরিস্থিতির যদি উদ্ভব হয়। এখন ধরেন আওয়ামী লীগের আমি অ্যাপারেন্টলি কোনো কারণ দেখি না পতন হওয়া, কিন্তু আমি তো এটা বলতে পারি না এই জন্য আগামীকাল, আগামী মাস, 6 মাস পরে একটা হঠাৎ করে আওয়ামী লীগের কোন একজন নেতার কোন একটা কুকীর্তির জন্য সাধারণ মানুষ যদি কিচ্ছু না কইরা শুধু রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলেই তো আওয়ামী লীগের প্রবলেম। রোমানিয়াতে কি হলো, একটা আইনের, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো এই ধরনের ঘটনা আমি বলছি যে বিএনপি অর্গানাইজ করবে এরকম কিছু দেখা যায়, কিন্তু হঠাৎ করে একটা পরিস্থিতি মানে হয়ে উঠতে পারে। তো এই জাতীয় যার ছাড়া এখন বিএনপি কে আমরা যতটা দুর্বল দল ভাবি, বিএনপি কিন্তু দুর্বল দল না। বিএনপি মানে আপনি বলছেন যে আরো 10-15 বছর ক্ষমতার বাইরে থাকার মতো দল না, আরো 10-15 বছর না, না, আমাদের একটা ক্যালকুলেশনের মিস্টেক আছে, যার জন্য আমরা বিএনপি কে নিয়ে একটু হতাশা দেখাই। প্রথম কথা হচ্ছে, অধিকাংশ লোক মনে করে বিএনপি ক্ষমতার বাইরে 10 বছর, কথাটা সত্য না। বিএনপি ক্ষমতার বাইরে অনলি 3.5 years, 3 বছরের বেশি। কারণ এরশাদের পতনের পর থেকে 4টা সরকারের মধ্যে 2টা আওয়ামী লীগের ছিল, 2টা বিএনপির ছিল, সমান সমান প্যারিটি। 111-এর সরকার 2 বছর, আওয়ামী লীগ বিএনপি 2 বিরোধী। তারপরে ইমব্যালেন্স কিন্তু অনলি 3.25 year। তো না, আমার শেষ করতে দেন। বিএনপি কিন্তু এরশাদের পতনের পর 9 বছরের, বিএনপি তখন অনেক বেশি বিধ্বস্ত ছিল, কারণ বিএনপির সবাইকে এরশাদ নিয়েছিল। তো এত দুর্বল একটা বিএনপি 9 বছর রেজিলিয়েন্স দেখালে, তারপরে আরো ক্ষমতাসীন থাকার পর এখনকার বিএনপির রেজিলিয়েন্স পাওয়ার আমার অঙ্কের হিসাবে কমপক্ষে 15 বছর। আমি একটা ইন রাইটিং দিব, তার মানে আমি দোয়া করছি না যে বিএনপি 15 বছর ক্ষমতায় থাকে। ধন্যবাদ। আপনি আমাকে বলছিলেন হুমকিটা কাকে দিলেন, হুমকির জবাব কিন্তু আপনিই দিয়ে দিলেন যে রোমানিয়াতে কি হয়েছে এরকম বাংলাদেশে হয়ে যেতে পারে। এই জন্যই বলছি এই দিন না, আরো দিন আছে। এই জন্যই বলছিলাম আমরা হুমকিটা নিজেই স্বীকার করি। কাজে এই আমার কথাটা হচ্ছে, আগামী নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। 3টা জিও পলিটিক্স চিন্তা করে দেখেন। আমাদের সংসদ শেষ হবে জানুয়ারির 2019-এ, ভারতের পার্লামেন্টের শেষ হবে 2019-এর মে মাসে। ভারতে একটা পরিবর্তন আসছে এবং মোদী সাহেব সেখানে বিজেপি ক্ষমতায় আসছে। এটা আমাদের কংগ্রেস গভর্নমেন্টের রিলেটেড। আপনি জানেন সাম্প্রতিক আমাদের গভর্নমেন্ট ইন্ডিয়া যেতে পারতেছে না, প্রাইম মিনিস্টার যেতে পারতেছে না। আমরা যেটা মনে করি, প্রণব মুখার্জি যতদিন আছে ক্ষমতা, যাচ্ছেন না, যেতে পারছেন না, এটা যাচ্ছেন না, আমরা বলবো যে যেতে পারছেন না, আপনি বলেন যাচ্ছেন না, কিন্তু আমরা পরিষ্কার বলবো উনি যেতে পারছেন না। পারছেন না কেন? যদি উনি যাচ্ছেন না, ইউ ডোন্ট নো, I don't know, but ওরা টাইম দিচ্ছে না, উনি যাচ্ছেন না। from our perception, প্রথম বাংলাদেশে আমার ভিউ হচ্ছে, আমার প্রাইম মিনিস্টার যেতে চাইলে যাচ্ছেন না বা পারলেন না। কারণ আমরা জানি যদি মতো প্রণব মুখার্জি থাকবে, প্রণব কংগ্রেসের প্রেসিডেন্ট, বাট মোদী তাকে রেখে দিয়েছে, যেহেতু নিয়ম মতো রেখে দিয়েছে। সময় আছে তো জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত। জুলাই 24 তারিখ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেতে পারলে আমি খুশি হব। তৃতীয় আসি আগামী নির্বাচনে। বিএনপির আজকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা বললেন বিএনপি দুর্বল আছে, বিএনপির অনেক হ্যান্ডিক্যাপ আছে, অনেক দুর্বলতা, অনেক কিছু আছে, কিন্তু আজকে সবচেয়ে সুপার প্লাস পয়েন্ট হলো বাংলাদেশে আগামী নির্বাচনটা শুধু সুষ্ঠু নয়, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আর গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে বিএনপি ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না, আগামী নির্বাচন হবে না। কাজে বিএনপিকে যেভাবেই হোক নির্বাচনে নিয়ে যাওয়া হবে। আমি আগেই বলেছি আমি এই খেলার প্লেয়ার। ইলেকশন কমিশন রেফারি কে হলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো মাঠে আমি বলটা খেলতে পারবো কিনা, যেখানে উৎসাহ দিবে আমার জনগণ আমাকে বল খেলাতে জনগণ যদি আমার দিকে থাকে, ইলেকশন কমিশন আমার নির্বাচন করিয়ে দিবে না। আমি সেটা বিশ্বাস করি না। আমি নির্বাচন করে দেখেছি, 3টা নির্বাচনে আমি
2টা নির্বাচনে জিতেছি, একটা হেরেছি, কিন্তু ইলেকশন কমিশনের অফিসারকে তার নাম আজ পর্যন্ত আমি জানি না। Thank you. আমি যে শেষ কথা বলতে চাচ্ছি, কাজে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হইতে হলে বিএনপিকে অংশগ্রহণ করাতে হবে। এইটি হবে বর্তমান প্রধানমন্ত্রীর সবচেয়ে দুর্বলতম ইস্যু। এখানে যদি বেগম খালেদা জিয়া সঠিকভাবে ওই মাঠে খেলতে পারে, এই নির্বাচন কমিশন ধন্যবাদ। বিষয় না। আপনার এই হিসাবটার মধ্যে আপনি শুধু ভারতকে নিয়েছেন, এটা হলো আপনার উইকনেস। কিন্তু না, আমার- আওয়ামী লীগের ফেভারে আছে ব্রিটেনের ব্রেক্সিট, আমেরিকার ট্রাম্প ইলেক্টেড হওয়া এবং ইউরোপে পপুলিস্টদের যে উত্থান, এই সমস্ত কারণে এটা আবার ফেভারে যাবে আওয়ামী লীগ। জি, যাক, আমার ফেভারে যা, কিন্তু আমার যে কথা কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলছি, যেটা আপনি আমি বলেন, বলেন, কাজে আপনার আমরা বলছেন ঠিক আছে, ধন্যবাদ। আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি বলছি না, আমি বলছি বেগম খালেদা জিয়ার এই যে একটা প্লাস পয়েন্ট, জি, এইটাকে যদি উনি ক্যাশ করতে পারেন, ডক্টর কলিমুল্লাহ, তাহলে পরিবর্তন অবশ্যই 30 to 60 seconds maximum. দেখুন, আমরা সবাই শেষ অবধি এই জায়গাটায় উপনীত হয়েছি, একমত হয়েছি যে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাটা হচ্ছে বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। সেটি আশা করি তারা পরিপূরণ করতে, সেটা মোকাবেলা করতে সক্ষম হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে